ভারতের জন্য পাগল হওয়ার দশা। ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে নানা মহলে দেখা দিয়েছে উদ্বেগ, বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে নেওয়া একের পর এক ভুল সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বিনিয়োগ খাতে বিদেশি আগ্রহ বাড়তে থাকায় কতটা চাপে পড়েছে মোদী সরকার। ভিসা বাতিলের পর ট্রান্সশিপমেন্ট বাতিল করে উল্টো কিভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারল ভারত, তা জানাবো আজকের এই ভিডিওতে। ভারতের ব্যবসার যে পরিস্থিতি, মোদী এখন ব্যবসা খোঁজে তিতি। এক বাক্যে বলা যায় ভারতের ব্যবসার পরিস্থিতি এখন একেবারে তলানিতে। আর তাই তো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পাগল প্রায়। ডক্টর ইউনূসের একের পর এক মোক্ষম চালে বিপাকে পড়েছে ভারত। এ কারণেই বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে ইউনূসের অন্যায় কথার জের বাংলাদেশের জাহাজ, ট্রাক ও ট্রেনকে ভারতে বাধা, ভারতের জলসীমা সড়ক পথ ব্যবহারে বাধা। কথায় আছে এক মাঘে শীত যায় না, মাঘ প্রতি বছর নতুন করে আসে। বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করে দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। অর্থাৎ বাংলাদেশ এখন থেকে আর ভারতের এয়ারপোর্ট, সড়ক এবং রেলপথ ব্যবহার করে কোনো পণ্য রপ্তানি করতে পারবে না। ভারতের এমন সিদ্ধান্তের পিছনে রয়েছে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিকে রুখে দেওয়ার ষড়যন্ত্র। বাংলাদেশ যেন নেপাল ও ভুটান সহ সেভেন সিস্টার্সের বাধা দখল করে প্রভাব বিস্তার করতে না পারে, এমন চিন্তা থেকেই ভারতের এই সিদ্ধান্ত। ভুলে যাননি নিশ্চয়ই, চীন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এই উপমহাদেশের অর্থনৈতিক হাব হিসেবে তৈরি করার ঘোষণা করেছিলেন। নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সের গার্ডিয়ান হবে বাংলাদেশ, এমনটাই আশা করেছিলেন তিনি। তার এই বক্তব্যের জবাবে গতকাল ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করে। ভারতীয়রা হয়তো জানে না এক মাঘে শীত যায় না। ভারতের ট্রানজিট সুবিধা বাতিলের জবাবে যদি বাংলাদেশ ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় তাহলে কেমন হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের আবির্ভাবের পর ম্যাজিকের মতো বদলে যাচ্ছে বাংলাদেশ। শক্তিশালী পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া কিংবা পাকিস্তানের মতো দেশগুলো বাংলাদেশের সঙ্গে করতে চাইছে মিত্রতা, পাশাপাশি শক্তিশালী সামরিক বাহিনীও দিচ্ছে হুঙ্কার। এমন পরিস্থিতিতে নতুন মাইল ফলক অর্জন করলো বাংলাদেশ, কারণ শক্তির দিক থেকে প্রতিবেশী মিয়ানমারকে টপকে গেল বাংলাদেশের সামরিক বাহিনী। গ্লোবাল ফায়ার পাওয়ার রিভিউর বার্ষিক সূচকে উঠে এলো এই তথ্য। বর্তমানে বিশ্বের 145টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 35তম, আর এশিয়ার 45টি দেশের মধ্যে এ অবস্থান 17। চলতি বছর বাংলাদেশের 2 ধাপ উন্নতি হয়েছে। এর আগে 2023 ও 2024 সালে ঢাকার অবস্থান ছিল যথাক্রমে 40 ও 37তম। দেখেন, অনেকে বলতেছে বাণিজ্য যুদ্ধ আরম্ভ হয়ে গেছে ভারতের সাথে বাংলাদেশের। না ভাই, এগুলো ভুয়া কথা। 5 বছর ক্ষমতায় থাকতে প্রফেসর ইউনূস সরকার ম্যাটিকুলাসলি ডিজাইন অ্যাপ্লাই করছে এবং এই বিষয়টি দিনে দিনে আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে উঠছে। এবং এই যে ম্যাটিকুলাস ডিজাইন শব্দটি আমি নিলাম, কার কাছ থেকে ধার করলাম? প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তখন তিনি যুক্তরাষ্ট্রের ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে শেখ হাসিনা পতনের জন্য ছাত্ররা ম্যাটিকুলাসলি যে ডিজাইনগুলো অ্যাপ্লাই করেছিল সে সম্পর্কে তিনি বলেছিলেন, এবং তারপর থেকেই এই শব্দটি মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমিও সেই শব্দটি উচ্চারণ করলাম। এই জন্যই বলছি, এই সরকার 5 বছর ক্ষমতায় থাক, এখন এই শব্দগুলো, এই কথাগুলো খোদ সরকারের উপদেষ্টাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে সরাসরি। কোনো ধরনের দ্বিধা, দ্বন্দ্ব, লজ্জা তাদের মধ্যে কাজ করছে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেউলিয়ার পথে ভারতের অর্থনীতি, হিংসায় আগুনে পুড়ল ট্রান্সশিপমেন্ট। 24 ঘন্টার মাঝে ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করে পাল্টা জবাব দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার নরেন্দ্র মোদীর সকল খেলা শেষ। চারদিক থেকে চাপে পড়ে যে কোনো সময় গদি ছেড়ে ভারত থেকে পালাবে মোদী। এদিকে 5 বছর ক্ষমতায় থাকতে যে অকল্পনীয় সিদ্ধান্ত নিল ডক্টর ইউনূস, বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিয়ে মোদীর পাগল প্রায় অবস্থা। 5 বছর ক্ষমতায় থাকতে ডক্টর ইউনূসের মহাপরিকল্পনা ফাঁসের ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারতের ব্যবসার যে পরিস্থিতি, মোদী এখন ব্যবসা খোঁজে তিতি। এক বাক্যে বলা যায় ভারতের ব্যবসার পরিস্থিতি এখন একেবারে তলানিতে। আর তাই তো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পাগল প্রায়। ডক্টর ইউনূসের একের পর এক মোক্ষম চালে বিপাকে পড়েছে ভারত। এ কারণেই বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদী। মোদী ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে, কিন্তু হিতে বিপরীত। নিজেদের চালে নিজেরাই পড়েছে ফান্দে। আর তাই তো কোনো উপায় না পেয়ে গোপনেই মোদী কান্দে। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি এখন একেবারে খাদের কিনারে। অর্থনীতিবিদরা বলছেন, ভিসা বন্ধের মতো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলও ভারতের জন্য কাল হতে পারে।
ডক্টর ইউনূসের নেতৃত্বে হাজার হাজার বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশে। বাংলাদেশ পেতে যাচ্ছে বিলিয়ন ডলারের বিনিয়োগ, আর তাই তো হিংসার দহনে পুড়ছে মোদী সরকার। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো ভুল সিদ্ধান্তে এবার ভারতের হাতে উঠবে ভিক্ষার থালা। এমনিতেই চলছে ভারতীয় রুপির রেকর্ড পরিমাণ দরপতন। ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত 2020 সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল। ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা সাময়িক কিছুটা চাপে পড়লেও ভারত হারাবে বড় অঙ্কের রাজস্ব। বিজিএমইএ এর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব বলেন, আমাদের বিমানবন্দরের সক্ষমতা কম, এখন আমাদের বিকল্প ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করতে হবে। তবে তিনি মনে করেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার সভাপতি কবির আহমেদ বলেন, প্রাথমিকভাবে এটা কিছুটা চাপ সৃষ্টি করতে পারে, কারণ আমাদের অতিরিক্ত কার্গো আগে ভারতীয় বিমানবন্দরগুলো দিয়ে যেত। এখন কোন দেশ থেকে ট্রান্সশিপমেন্টের সুবিধা নেওয়া যায় তা বের করতে হবে। প্রয়োজনে আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দরগুলো ব্যবহার করব। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই সুবিধা বাতিলের কথা জানান তিনি। এদিকে ভারতের অর্থনীতিবিদরা স্বীকার করছেন, এক ক্রান্তিকাল অতিক্রম করছে ভারত। শুধুমাত্র ভারতীয় রুপির দরপতন হচ্ছে এমন না, শেয়ার বাজারের পতনও ঠেকানো যাচ্ছে না। তাই অনেকেই শঙ্কা করছেন, এমন চলতে থাকলে দেউলিয়া হয়ে যাবে ভারতের অর্থনীতি। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে ইউনূসের অন্যায় কথার জের বাংলাদেশের জাহাজ, ট্রাক ও ট্রেনকে ভারতে বাধা। ভারতের জলসীমা সড়ক পথ ব্যবহারে বাধা। কথায় আছে, এক মাঘে শীত যায় না, মাঘ প্রতি বছর নতুন করে আসে। বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করে দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। অর্থাৎ বাংলাদেশ এখন থেকে আর ভারতের এয়ারপোর্ট, সড়ক এবং রেলপথ ব্যবহার করে কোনো পণ্য রপ্তানি করতে পারবে না। ভারতের এমন সিদ্ধান্তের পিছনে রয়েছে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিকে রুখে দেওয়ার ষড়যন্ত্র। বাংলাদেশ যেন নেপাল ও ভুটান সহ সেভেন সিস্টার্সের বাধা দখল করে প্রভাব বিস্তার করতে না পারে, এমন চিন্তা থেকেই ভারতের এই সিদ্ধান্ত। ভুলে যাননি নিশ্চয়ই, চীন সফরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এই উপমহাদেশের অর্থনৈতিক হাব হিসেবে তৈরি করার ঘোষণা করেছিলেন। নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সের গার্ডিয়ান হবে বাংলাদেশ, এমনটাই আশা করেছিলেন তিনি। তার এই বক্তব্যের জবাবে গতকাল ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করে। ভারতীয়রা হয়তো জানে না, এক মাঘে শীত যায় না। ভারতের ট্রানজিট সুবিধা বাতিলের জবাবে যদি বাংলাদেশ ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় তাহলে কেমন হবে, এ নিয়ে আলোচনা করার আগে আসুন দেখে আসি বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করা নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে ইউনূসের অন্যায় কথার জের বাংলাদেশের জাহাজ, ট্রাক ও ট্রেনকে ভারতে বাধা। ভারতের জলসীমা সড়ক পথ ব্যবহারে বাধা। ভারতের উত্তর পূর্বে চীন এসে ব্যবসা বাড়াক, সাহায্য করবে বাংলাদেশ। চীনে বসে এমনটাই মন্তব্য করেছিলেন ইউনূস। এতে দারুণ অসন্তুষ্ট হয়েছে ভারত। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, ভারতের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে এবং কি কি পদক্ষেপ করছে তাহলে ভারত? দেখো, এটা আশাই করা গিয়েছিল, কিন্তু মাঝখানে ব্যাংককে ইউনূস এবং মোদিকে পাশাপাশি বসে খাবার খেতে দেখে, তারপরে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে মিটিং টিটিং করতে দেখে কিছুটা আশ্চর্য হয়ে গিয়েছিল ভারতের পর্যবেক্ষকরা, যারা এই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে দেখাশুনো করে। তারা আশ্চর্য হয়ে গিয়েছিলেন, আমরাও সাংবাদিকরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এটা কি হচ্ছে। তার কারণ, ওই ব্যাংককে যাওয়ার ঠিক আগে মার্চ মাসের 28 তারিখে বেজিংয়ে বসে, চীনের রাজধানী বেজিংয়ে বসে ইউনূস একটি লম্বা চওড়া বক্তৃতা করেন। সেই বক্তৃতায় তিনি অপ্রাসঙ্গিকভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কথা তুলে আনেন। সেখানে তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সেভেন সিস্টার্স বলা হয়। অনেকগুলো রাজ্য সেই ব্যাপারে সেই রকম নাম অনেক সময় উল্লেখ করা হয়, সেভেন সিস্টার্স বলে। তা তিনি বলছেন সেভেন সিস্টার্স বলা হয়, কিন্তু এই সেভেন সিস্টার্স স্থল দ্বারা আবদ্ধ, এদের কোনো সমুদ্র যোগাযোগ নেই। ওই অঞ্চলে যত সমুদ্র তার মালিক বাংলাদেশ। ভাবখানা এমন যে মালিক ইউনূস নিজে। এবং চীনকে তিনি বলেন, সবথেকে অপ্রত্যাশিত ব্যাপার হচ্ছে এই যে তখন ইউনূস চীনকে বলেন যে আপনারা এগিয়ে এসে ব্যবসা বাড়ান, ভারতের উত্তর পূর্বাঞ্চলে ঢুকে আসুন, আপনাদের পণ্য চলাচলের ব্যাপারে বাংলাদেশ তার জলসীমা দিয়ে সমস্ত রকম সাহায্য করবে।
বেজিংয়ে বসে ভারতের সঙ্গে কোনো কথা না বলে অনধিকার চর্চার যদি চূড়ান্ত নিদর্শন কিছু থেকে থাকে রাজনীতিবিদদের, তাহলে এটা হচ্ছে সেই রকম একটা অনধিকার চর্চা। এই কথা বলে তিনি ঢাকায় ফিরে আসেন, সেখান থেকে ব্যাংককে উড়ে যান। এখন অনেক দিন আগেই থেকেই বাংলাদেশ ভারতকে চিঠি টিঠি দিয়ে জানিয়েছে যে একবার ব্যাংককে উনি মোদিজির সঙ্গে দেখা করতে চান। এই নিয়ে বিদেশ মন্ত্রকে খুবই টানাপোড়েন চলেছিল যে দেখা করা উচিত হবে কি হবে না ইত্যাদি। শেষ পর্যন্ত সৌজন্যের খাতিরে, যেহেতু মোদি হচ্ছে সবথেকে বড় দেশের প্রধানমন্ত্রী, এই যে বিমস্টেক বৈঠক হলো ব্যাংককে, সেখানে যতগুলো দেশ আছে তার মধ্যে সবথেকে বড় কি আর্থিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে সবথেকে বড় রাষ্ট্র। তাই ভারতের রাষ্ট্রপ্রধান অন্য যে 6টি রাষ্ট্র আছে তাদের রাষ্ট্রপ্রধানদের সাথে কথাবার্তা বলেন পার্শ্ব বৈঠকে। এটাই রীতি, এটাই চল। সেটা একটা দেশের জন্য ভাঙলে একটা অসৌজন্য প্রকাশ করা হবে। এই সব বিবেচনায় শেষ পর্যন্ত মোদি ইউনুসের একটা বৈঠক হয়েছিল 4 তারিখে, চলতি মাসের 4 তারিখে। সেখান থেকে ঢাকা ফিরে যাওয়ার পরেই 6 তারিখে বাংলাদেশের উল্টো চাল। তারা এমন এক বিবৃতি দিল যে মানে ইউনুস কত চাপ দিয়েছেন মোদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, যে মানে যেন ইউনুসই সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে গেছে। গার্ডিয়ান মানে হলো অভিভাবক। বাংলাদেশ বঙ্গোপসাগরের মালিক। যদি কেউ বঙ্গোপসাগর ব্যবহার করতে চায় তাহলে স্বাভাবিকভাবেই মালিকের সাহায্যের দরকার হবে। ভারতের 7 সিস্টার্স যদি বঙ্গোপসাগর ব্যবহার করতে চায় তাহলে বাংলাদেশের অনুমতি ছাড়া সম্ভব নয়, কারণ আমরাই এই সমুদ্রের মালিক। ভারতীয়দের ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য খুব একটা পছন্দ হয়নি, তাই আমাদের ট্রানজিট সুবিধা বাতিল করে দিয়েছে। ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করলেও ভারতকে ঠিকই ট্রানজিট সুবিধা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বহু ট্রাক বাংলাদেশের হাইওয়ে ব্যবহার করে 7 সিস্টার্সে যাচ্ছে। ত্রিপুরা তাদের প্রয়োজনীয় আমদানি রপ্তানি বাংলাদেশের সমুদ্রের মাধ্যমে করে যাচ্ছে। কি হবে যদি বাংলাদেশ পাল্টা বাণিজ্য যুদ্ধ শুরু করে? ভারতের ট্রানজিট সুবিধা বাতিলের জবাবে বাংলাদেশে যদি ট্রানজিট সুবিধা বাতিল করে তাহলে 7 সিস্টার্সের দুর্ভিক্ষ লেগে যাবে। যদি 7 সিস্টার্সকে নিরাপত্তা বন্ধ করে দেয় বাংলাদেশের সেনাপ্রধান, তাহলে ইয়েমেনের মতো গৃহযুদ্ধ লেগে যাবে। বাংলাদেশের উচিত ভারতকে সোজা করতে এই সিদ্ধান্তগুলো নেওয়া। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। 5 বছর ক্ষমতায় থাকতে প্রফেসর ইউনুস সরকার ম্যাটিকুলাসলি ডিজাইন অ্যাপ্লাই করছে এবং এই বিষয়টি দিনে দিনে আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে উঠছে। এবং এই যে ম্যাটিকুলাস ডিজাইন শব্দটি আমি নিলাম, কার কাছ থেকে ধার করলাম? প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে। তখন তিনি যুক্তরাষ্ট্রের ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে শেখ হাসিনা পতনের জন্য ছাত্ররা ম্যাটিকুলাসলি যে ডিজাইনগুলো অ্যাপ্লাই করেছিল সে সম্পর্কে তিনি বলেছিলেন, এবং তারপর থেকে এই শব্দটি মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমিও সেই শব্দটি উচ্চারণ করলাম। এই জন্যই বলছি, এই সরকার 5 বছর ক্ষমতায় থাক, এখন এই শব্দগুলো, এই কথাগুলো খোদ সরকারের উপদেষ্টাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে সরাসরি। কোনো ধরনের দ্বিধা, দ্বন্দ্ব, লজ্জা তাদের মধ্যে কাজ করছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার তিনি বলে ফেললেন যে মানুষ চায় এই সরকার 5 বছর ক্ষমতায় থাকুক। আমরা কি বিষয়টা বুঝতে পারছি আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? আমরা কি দেখলাম? ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা কিভাবে শুরু হলো? জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক সার্জিস আলম প্রথমে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে তার আজীবনের স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি 5 বছর নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এবং এই কথাগুলো এর আগে বা পরে বিদেশে বসে যারা দেশকে অস্থিতিশীল করতে মানে কথিত ইনফ্লুয়েন্সারের ভূমিকা পালন করছেন তাদের কেউ কেউ বললেন, এগুলো আস্তে আস্তে মানুষের মাঝে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করা হলো। ঈদের জামাতে আমাদের প্রধান উপদেষ্টা যখন সাধারণ মানুষদের কারোর সঙ্গে হাত মেলাচ্ছিলেন, হ্যান্ডশেক করছিলেন, তখন তার সামনে কাউকে দিয়ে বলানোর চেষ্টা করা হলো, বা কেউ ইচ্ছাকৃতভাবে বললেন যে আপনাকে আমরা 5 বছর ক্ষমতা থাকতে চাই। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আনন্দ বিহ্বলিত হয়ে পড়লেন, এবং সে ধরনের পরিকল্পনা অবশ্যই সরকারের আছে। গোয়েবলসীয় থিওরি সম্পর্কে আমরা সবাই জানি যে একটা মিথ্যে 10 বার উচ্চারণ করে সেটি সত্য প্রমাণিত হয়। হিটলারের যে তথ্যমন্ত্রী ছিলেন, সেই ধরনের প্রচেষ্টা আমরা এর আগেও দেখেছি, এখনও দেখছি। অনেক মিথ্যাকে সত্য বলে হাজির করা হচ্ছে, অনেক ছোটখাটো সত্য অনেক বড় করে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। যেমন এই যে 2-3 দিন আগে যে বিষয়টি ঘটলো, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর যেগুলো যুক্তরাষ্ট্রে যায়, রপ্তানি হয়, সেসব পণ্যের উপরে 37% শুল্ক আরোপ করলো। সেই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করতে আমাদের সরকারের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে মাত্র 2 দিন আগে, যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে এর আগে বলে রেখেছিলেন অনেকে আবেদন করছে এই শুল্ক স্থগিত বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।
53টি রাষ্ট্রের সরকার প্রধান তার কাছে আবেদন করেছেন, তার মধ্যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। এখন এই বিষয়টি সরকার নিয়ন্ত্রিত যে গণমাধ্যমগুলো রয়েছে সবই তো সরকার নিয়ন্ত্রিত, এটা তো বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে একটি গণমাধ্যম যুগান্তরে এই বিষয়টি যেভাবে কালার করে প্রচার করা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন রাখলেন ডোনাল্ড ট্রাম্প, জঘন্য একটি বয়ান, সেটি আবার প্রচার করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সরকারের ফেসবুক পেজে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে ফেসবুক রয়েছে চিফ অ্যাডভাইজার জিওবি নামে, সেখানে তিনি শেয়ার করলেন, বোঝানোর চেষ্টা করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবেদন করার সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা কৃতজ্ঞতায় ডোনাল্ড ট্রাম্প। কি ভয়ঙ্কর কথা, সেইগুলো প্রচার করা হয়। তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন? বৃহস্পতিবার সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে এবং আরও ভালো হবে। সাধারণ মানুষ বলতেছে যে তার শব্দে, তার ভাষায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। ওই রাস্তা থেকে শুনি মানুষ বলতেছে আপনারা আরও 5 বছর ক্ষমতায় থাকেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, এটা সত্য কথা, আপাতত ভালো। রমজানে বিদ্যুৎ যায়নি, কেন যায়নি তার একটি ব্যাখ্যা রয়েছে। গরমটা তো এখনো পর্যন্ত সেভাবে পড়েনি, মানে অন্য বছরের সময়, অথবা রমজান তো বসন্তের কাছাকাছি সময় এসে আমাদের সামনে এসেছিল। যাই হোক, ধরে নিলাম যে রমজানের বিদ্যুৎ যায়নি, ভালো কাজ। জিনিসপত্রের দাম বাড়েনি, ভালো কাজ। এই একটি দুটি ভালো কাজের জন্য যদি 5 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, খোয়াব দেখেন, তাহলে যে পরিমাণ খারাপ কাজ হয়েছে তার শাস্তি কি হবে? কতজনকে জেলে পোড়া হবে? সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, কালোবাজারি, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, 5 আগস্টের পরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, দেশের বিভিন্ন স্থানে একযোগে যে ধর্ষণের মহামারী, বাসে পর্যন্ত ধর্ষণের যে একটা কাহিনী আমরা একের পর এক দেখতে লাগলাম, এবং আরও অনেক বিষয়। তাহলে সেগুলোর জন্য কি হবে? আর যদি একটা দুটো ভালো কাজের জন্য 5 বছর ক্ষমতায় থাকার খোয়াব দেখেন, তাহলে তো আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় থাকার দাবি করতে পারে। স্পষ্টভাবে বলছি, আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে, অনেক খারাপ কাজ, নিঃসন্দেহে। বাক স্বাধীনতা হরণ করেছে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, গুম খুনের অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু ভালো কাজ করেনি। অবশ্যই অসংখ্য ভালো কাজ করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, এইসব এক একটা মেগা প্রকল্পের জন্য তাদের 50 বছর ক্ষমতা থাকা উচিত। যদি আমি কম্পারিজনকে এইভাবে নিয়ে আসছি, বর্তমান সরকার উপদেষ্টা যা বলা শুরু করেছে, যা বয়ান দেওয়া শুরু করেছে, সেই জায়গা থেকে আমি বলছি, দুর্নীতি আওয়ামী লীগের সময় হয়েছে, এখন হচ্ছে না। ঘুষ বা কি বলে এটাকে, উপরি ছাড়া কোনো ধরনের কাজ হচ্ছে এখনো পর্যন্ত প্রশাসনের কোথাও। এসব ফালতু বয়ান বন্ধ করতে হবে। মেগা প্রজেক্ট এই সরকারের সময় নেওয়া হয়নি বিধায় মেগা দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে না। আর সবচেয়ে বড় যে ভয়ঙ্কর ঘটনাগুলো এই গত 8 মাসে ঘটেছে, মৌলবাদী উত্থান, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বা ইতিহাস ধ্বংসের যে ভয়ঙ্কর অপচেষ্টা, তার শাস্তি হলে তো আমি আর মন্তব্য করতে চাই না। মার্চ ফর গাজা, সবাইকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে বললেন আজহারি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সবাইকে আগামীকাল শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। এদিন সশরীরে বিক্ষোভ করবেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি গণজামায়াত হতে যাচ্ছে যেখানে সব রাজনৈতিক অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী 12 এপ্রিল রোজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাল্লাহ। মানবতার জন্য এদিন আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে। কাছের মানুষকে আসতে উদ্বুদ্ধ করুন, সম্ভব হলে সন্তানকেও সঙ্গে আনুন, তারাও যেন পবিত্র ভূমির মানুষের মর্মদ্বন্দ্ব দুঃখগাথা। পাশাপাশি বিপুল জমায়েতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকুন। তিনি আরো বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে দলমত জাতি পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এছাড়া আজ শুক্রবার তিনি লিখেছেন, সম্মানিত খতিব সাহেবদের নিকট অনুরোধ, আজকের জুমার খুতবায় মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।